পেপার। ও হ্যাঁ, চাকলাদা, কি লিখলে তুমি? পড়ে শোনাও ম্যাডামকে। Petitioner number 1, Shukanto Seth, father, head Govindo Seth, by faith in present address 60A Upper Circular Road, Calcutta 9. And petitioner number 2, Archana Seth, father, Subodh Chatterjee, by faith in husband, Shukanto Seth, present Just a address. minute. হ্যাঁ ম্যাডাম বলুন। একটা কোশ্চেন করতে হ্যাঁ, পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, সুকান্ত সেনের আগে ওর বাবার নাম যদি যথেষ্ট হয়, তবে আমার নামের সাথে বাবার নাম, হাজবেন্ডের নাম, ইজ ইট নেসেসারি? ও ইয়েস ম্যাডাম। বাট হোয়াই? আমরা আমরা মেয়ে বলে? নো নো, ইট ইজ জাস্ট কাস্টমারি। আপনাদের জল এবং কফি দিন। হ্যাঁ, welcome. ঠিক আছে, তুই এখন যা। নিন ম্যাডাম, কফি। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। এটার খুব প্রয়োজন ছিল। চাকলাদা, তা আপনারটা কোথায়? আমারটা? আমারও ওই আপনার মতো একটা অভ্যাস আছে। বড় একটা মগে ফুল ব্ল্যাক কফি রাতে শুতে যাবার আগে, বাট নট নাও। Application for divorce or mutual consent under সব থেকে section তো এই 13B খানিকটা of break. Hindu Marriage Act. আরে বাবা, এত ডিটেইলসে যেতে হবে না। তুমি মেইন পয়েন্টস গুলো ম্যাডামকে পড়ে শুনিয়ে দাও। তারপর যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয়, ওটা নোট নিয়ে নাও। ঠিক আছে, ঠিক আছে, আর পড়তে হবে না। আচ্ছা ম্যাডাম, বলছিলাম কেসটা মিটতে আর কতদিন সময় লাগবে? না মানে যদি একটু তাড়াতাড়ি হয় আর কি। দেখুন, তাড়াতাড়ি বলতে, যেহেতু আপনারা দুজনে জয়েন্টলি অ্যাপ্লিকেশন করেছেন, সো অন দ্য বেসিস অফ জুডিশিয়াল পিটিশন আপনারা 6 মাসের মিউচুয়াল সেপারেশন তো পেয়েই যান। কিন্তু আমরা তো অনেকখানি মানে ধরে না জাস্ট লাস্ট 1 ইয়ার আমরা তো আলাদা হয়ে যাচ্ছি। কিন্তু ম্যাডাম, সেটা তো জুডিশিয়াল নয়। ইনফ্যাক্ট আগামী 6 মাসের মধ্যে যদি আপনাদের রিকনসিলিয়েশন হয়েই যায়, তাহলে তো একটা চুকেই গেল। আর যদি তা না হয়, দেন আফটার 6 মান্থস আপনাদের দুজনকে একসাথে অ্যাপিয়ার হতে হবে বিফোর কোর্ট টু গেট ইট ডিক্রি অফ ডিভোর্স। অ্যাম আই ক্লিয়ার ম্যাডাম? কোথায় কোথায় আপনি এত হাসেন কেন বলুন তো? আর ইউ মেম্বার অফ লাফিং ক্লাব? লাফিং ক্লাব? তাহলে তাহলে বলি ম্যাডাম, আমার হাজবেন্ডও আমার এই হাসিটা ঠিক রেকগনাইজ করতে পারে না। ফুলসজ্জার রাত থেকে হাড়ে হাড়ে চটে আছে। বিয়ে ছাদনা তলাও নাকি আমি ঠিক এরকমই হাসি হেসেছিলাম। মানে হাসি চাপতে পারিনি নানা কারণ। আমাদের যে বিয়ের পুরোহিত, সে আবার ভেবেছিল আমি নাকি তার অশুদ্ধ উচ্চারণের মন্ত্র পাঠে তাকে প্যাক মেরে হাসছিলাম। Next point of পড়ি ম্যাডাম। সামারি করুন, সামারি। আমারই ম্যাডাম, আপনাদের বিবাহিত জীবনের এতগুলো বছরের সুখ দুঃখ হাসি কান্নার সামারি করাটা টু মাচ ডিফিকাল্ট। আর ইউ সোশ্যাল ওয়ার্কার না এখানে সাহিত্য করতে বসেছে? বি প্রফেশনাল মিসেস ঘোষ। নো ম্যাডাম, নো। আমি যে আইনের ফেরিওয়ালা, আইন ভাঙিয়ে খাই। প্রফেশনের সাথে যে সেন্টিমেন্টের ককটেল হয় না, এটা আমি খুব ভালো করেই জানি ম্যাডাম। তাহলে বাবানের ব্যাপারটা কি হবে? বাবা? হু ইজ বাবা? ও হরি, সেই বাবা। ইয়েস ইয়েস, বাবান, একমাত্র সন্তান আমার। কিন্তু আপনার হাজবেন্ড মানে সুকান্ত বাবু, উনি কিন্তু আপনাদের এই বাবানের ব্যাপারে ভীষণ রেসিস্ট। সুকান্ত ইজ নো মোর মাই হাজবেন্ড। ইয়েস ম্যাডাম, ইয়েস। আইনের চোখে বিফোর ডিভোর্স, সুকান্ত সেন ইজ স্টিল ইয়োর লিগ্যাল হাজবেন্ড। ইউ ক্যান্ট ডিনাই ইট। বাট বাবান ইজ মাই অনলি চাইল্ড, আই ক্যান্ট শেয়ার হিম, আন্ডারস্ট্যান্ড? কিন্তু আইন তো অন্য কথা বলে ম্যাডাম। যদিও আমরা জানি বাবা মায়ের মাঝখানে সন্তান হলো একটি ব্রিজের,
একটি ইনভিজিবল ব্রিজ। আর আর এই সেতুটি যখন বিপন্ন হয়ে পড়ে তখনই তো সম্পর্কের সব যোগসূত্রগুলো আলাদা হয়ে যায়। আপনারা একটু বসুন, আমি আসছি। ও হ্যাঁ, আপনাদের জন্য জলখাবার পাঠিয়ে দিয়েছি। হ্যালো, ইয়েস ইয়েস ইয়েস। ম্যাডাম, কি যেন বলছিলে? সুকান্ত বাবু তো ছেড়ে কথা বলবেন না ম্যাডাম। টাকার তো আর অভাব নেই, কিন্তু শেষ পর্যন্ত যাবে। ছবিটা ছবিটা কি বুঝতে পারছো চাকলাদার? কোন সুবিধা ম্যাডাম? ইটস এ কেস অফ কিং সোলেমানস জাস্টিস। সন্তানের দাবি নিয়ে মা বাবা দিক থেকে টানাটানি করছে। সন্তানের দুটো হাত দুজনের হাতে। সন্তান কাঁদতে কাঁদতে বলছে, ওভাবে টানাটানি করো না, ওভাবে টানাটানি করো না, আমার খুব লাগছে, খুব লাগছে, হাত দুটো ছিঁড়ে যাচ্ছে। তারপর শরীর থেকে সন্তানের হাত দুটো খসে গেল, আর সেই খসে যাওয়া হাত দুটো নিয়ে মা বাবা বিজয়ে গর্বে চলে গেল। কিং সুলেমান নামটা শোনা শোনা লাগছে, আপনার পুরনো ক্লায়েন্ট নিশ্চয়। কি বলে? কিং সোলেমান আবার ক্লায়েন্ট? এই এই তুমি কি ইতিহাসে লেটার মার্কস পেতে নাকি? ওই সাবজেক্টটা চিরকালই আমায় ডুবিয়েছে ম্যাডাম। ওই কিছুতেই সন তারিখ মনেই রাখতে পারি না। নিজের নাম, বাবার নাম, জন্মের তারিখ মনে রেখেছো তো? কিং সোলেমান was an emperor from ancient Greece. আপনাদের জলখাবার দিয়ে গেল। ও হ্যাঁ, আমাদের দিদির আদেশ না খেয়ে যাবেন না। তাছাড়া আপনাদের সঙ্গে আরো অনেক কথা আছে। ওকে। এসো এসো চাকলাদার, এসো। এই যে আমাদের জল খাবারের প্লেটে আলু টমেটো দেখছো, এগুলো সব আমাদের সম্পত্তি নয়। এইগুলো এসেছে কিং সোলেমানের দেশ থেকে। Delicious too. Just fine. একদম দেশি খাবার। জবরদস্ত খিদেও পেয়েছিল। খাও চাকলাদার, খাও। আহা। ওমা, তুমি আমার হা করে কি দেখছো? খাও। তুমি তো বলছিলে খিদে পেয়েছে, খিদে পেয়েছে। গল্পটা না হয় দেখতে দেখতেই শোনা যাক। তাই ভালো ম্যাডাম, গল্প শুনতে আমার দারুণ লাগে। অথচ দেখুন আজকাল সিনেমা থিয়েটারে এই গল্প বলার ব্যাপারটা যেই যাতে অন্য সারা জমিয়ে গল্প বলতে পারে না। তাহলে শোনো, একদিন রাজার দরবারে দুজন মহিলা একটি শিশুকে নিয়ে হাজির হল। এবং আশ্চর্যভাবে দুজনেই দাবি করে বসলে শিশুটি নাকি তাদের সন্তান। প্রথমটায় তো কিং সলোমন খাবে গিয়েছিলেন, এরকম একটি কেসে কি রায় দেবে? এখন
সোলেমান নিজের সেনাপতিকে আদেশ করল, সেনাপতি তলোয়ার নিয়ে এসো এবং বাচ্চাটিকে দুভাগ করে দুজনকে দিয়ে দাও। তারপর কথাটি শোনা মাত্র ওই যে দুইজন মহিলা, তার মাঝে একজন হাহাকার করে উঠলে, না, এরকম করবেন না, এরকম করবেন না, এরকম করবেন না। তারপর তারপর আর কি, কিং সোলেমান প্রমাণ করে দিলে যে বাচ্চাটির আসল মা আসলে কে। চমৎকার চমৎকার, কি সহজ আর বুদ্ধিদীপ্ত বিচার, কোনো ধরনের জটিলতা নেই। পাহাড়ের মতো আইনের বই ঘাটাঘাটিও নেই, উকিলদের সওয়াল জবাবও নেই। আরে চাকলাদার, আমাদের মক্কেলেরা যত হাতাহাতি মারামারি করবে, আমাদেরই তো পোয়া বাড়ো। কিন্তু ম্যাডাম, হুম? নাকি সত্যি বাচ্চাটাকে নিয়ে হাতাহাতি করতে চাইছে, নাকি এর অন্য কোনো মতলব আছে? বিয়ে করেছো চাকলাদার? এই খেতে পায় না, শঙ্করাকে ডাকে। আর প্রেম প্রেম করেছো? বললাম তো, ওই রেস্টুরেন্টে গিয়ে চপ কাটলেট খাওয়ার ওষুধ আজও আমার নেই। তাছাড়া আজকালকার দিনে প্রেমে অনেক খরচ। তবুও বলছি, কোনোদিন যদি ওই প্রেমের ফাঁদে পা দাও, সাবধান করে দিচ্ছি, ছাতনাতলা নইব নইব চপ। নিজের এক্সপেরিয়েন্স থেকে আরে বলছেন তো বাবা, ম্যাডাম। আর যদি ভুল করে কোনোদিন ওই বেলতলায় যাও, সুখী গৃহকোণের কল্পনা কখনো করিও না। একদম নিজের এক্সপেরিয়েন্স। আরে বাবা, এই যদি হয় বিশুদ্ধ কবিতা, দাম্পত্য সুখ হলো কঠিন বদ্ধ, হঠমনে দুর্বোধ্য প্রবন্ধ। এও জানি ম্যাডাম, অল্প বয়সে প্রেম হলো হামের মতো, বয়স বাড়তে থাকলে মারাত্মক। এসো, এবার আমরা আমাদের এই চেয়ার দুটো অদল বদল করি। কি গো ম্যাডাম? মা, গল্প শোনাতে হবে না, আমি শোনাবো, তুমি শুনবে। দর্শক আর দর্শনীয় বস্তু অ্যাঙ্গেল সবসময় আলাদা আলাদা হওয়া উচিত। এসো এসো, আরে এসো রে। নাও বসো। এবারে তাহলে শুরু করা যাক, কিন্তু কোথা থেকে শুরু করি বলো তো? প্রেমের পূর্বরাত থেকে নাকি ছাদনাতলা থেকে? একটা কাজ করি, ফুলসজ্জা অনেক করে করি। সঙ্গীত চর্চা ম্যাডাম, গান গান, আমার প্রিয় গান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এত জোরে পাশের ফ্ল্যাট থেকে লোক সব তেড়ে আসবে, হয়তো দেখবে তোমার নামে থানায় একটা ডায়েরি করে বসবে। আসু, হোক তাই, হোক কলরো, আমি বলবো, আমি বলবো, আমাদের এই রাতের সঙ্গীত চর্চা যদি অন্যদের ব্যথিত করে থাকে তাহলে বুঝবো সময়টা কোথায়। মানুষগুলো সব রোবট হয়ে গেছে। তাহা যা বলেছো গো, বাঙালি আর সেই বাঙালি নেই গো। হুম। কিন্তু
বিয়ে বাড়ির কলরূপ বাঙালি এখন ভুলেই গেছে। থিয়েটারের দল, ম্যাগাজিন, বাড়িতে বসে কবিতা লেখার যুগ আর এখন নেই গো। এই ভুলেই গেছি, ক্যাফে এজেন্সির সাথে কথা হয়েছে, টিকিট হয়েছে। আর কোথায় যাচ্ছি আমরা? সিমলা না উটি? আমি তো দুটোর একটাও ভাবিনি। তাহলে তাও হলো না। তাহলে কোথায় যাচ্ছি আমরা? একটু চিন্তা করে বলো। আমি তো অফবিট জায়গার কথা ভাবছি। সেটা আবার কোথায়? হাসনাবাদ। এই, মুখটা বল। ছেড়ে দাও কেন? বিয়ের পরে হানিমুন করতে যাবো হাসনাবাদ। লোকে কি বলবে? আরে এই তো বলবে বাঙালি পাগলামি করতে ভুলে গেছে। তাই বলে হাসনাবাদ? জানি জানি। কাটিয়াবাদ, ফরিদাবাদ, এলাহাবাদ হলে তোমার হয়তো বন্ধুদের কাছে মুখটা থাকবে। আরে বাবা, শেক্সপিয়ার সাহেব তো বলে গেছে। কি বলে গেছে? নামই কি এসে যা। গোলাপকে যে নামেই ডাকো, গোলাপ গোলাপি থাকবে। তাই না? ঠিক আছে, তুমি যাও, কাল আমি অফিস জয়েন করছি। আমি একা একা গেলে বন্ধুরা আমায় কি বলবে? এই যে সুকান্ত দা হানিমুনে একা একা কেন? ফুলসজ্জার রাতেই ডিভোর্স হয়ে গেল। আর আমাকে বুঝি আমার অফিসের কলিগরা অন্য কথা বলবে? বলছি, বাঙালি জাতটার না কোনো উন্নতি হয় না। বাইরের পোশাক দিয়ে বাঙালিকে আইডেন্টিফাই করা যাবে না। এরা আজও মধ্যযুগের বাসিন্দা। সেই জন্যই তো রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এর মতো আধুনিক মহাপুরুষদের পাত্তাই দেয় না। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? হাসনাবাদ, তাই তো? হুম। এক কাজ করো, চলো। কি? উঠাও ঝোলা, চললো ভোলা, এই মনোভাব নিয়ে চলো আজ রাতেই বেরিয়ে পড়ি। হেই, আজ রাতেই মানে? টাকা জোগাড়, হ্যাঁ। ট্রেনের রিজার্ভেশন, হ্যাঁ। হোটেল বুকিং, এসব সব বাধা জীবনের বাইরে গিয়ে দাঁড়ায়। তোমার আমার দুজনের ব্যাগে থাকবে সামান্য কিছু জিনিসপত্র। হাওড়া কিংবা শিয়ালদা স্টেশনে ঢুকে পড়ে যে কোনো একটা দূরপাল্লা ট্রেনে চেপে বসবো। তারপর তারপর মন যখন চাইবে হুট করে যে কোনো একটা স্টেশনে নেমে পড়বো। এই শোনো শোনো, হ্যাঁ, বলো, বলো। আমি কিন্তু রাজি। হ্যাঁ। রাজি। হ্যাঁ। এই, শেষ পর্যন্ত তুমি সেই গানটা গেয়ে উঠতে পারবে তো? এই, কোন গানটা বলো? জীবনপুরের পথিকে রে ভাই, কোনো দেশে শাকিল নাই। কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিকে রে ভাই, কোন দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের সিনেমা বা টেলিফিল্মও বলা যায়। মোস্ট ইমপ্রেসিভ। তবে এটা আমার কাছে আউট অফ এক্সপিরিয়েন্স। এই, তুমি কি মরুভূমির উট না যে কাটা মাছ খাওয়া ছাড়া কিছুই বোঝো না? অনেকটা সেরকমই ম্যাডাম। ছোটবেলা থেকে শুনেছি খিদের দৈত্যটা যখন চোখ রাঙায়, খুশি পাকায়, প্রেম নাকি দরজা দিয়ে পালিয়ে যায়। হ্যাঁ, কথাটা মিথ্যে নয়। তবে এই পরিবারের ক্ষেত্রে পূর্ণিমার চাঁদের রং ঝলসানো রুটির মতো নয়। এরা হলো প্রিভিলেজ ক্লাস। এদের বাজেটে কোনো ঘাটতি নেই। প্রোটিন বিপ্লবের ক্ষীর এই এরাই খায়। তাহলে এদের মধ্যে এত ঝগড়া হয় কেন? অশান্তি কেন? ডিভোর্স কেন? একা হয়ে যেতে চায় কেন? বুঝলে চাকলাদার, এটাই হলো এদের আসল অসুখ। দারিদ্র্যের আগুনে পুড়ে জীবনের সোনা খাঁটি হয়ে ওঠে। আমাদের এক প্রাচীন কবি বলেছেন না, আমি আঙ্গুল কাটিয়া কলম বানাই, চোখের জলে কালি। এরা মনে করে জীবনের গল্প লিখতে
সোনার দোয়াত কলম দরকার। আমি যদি কোনো গরিব ক্লায়েন্টের কেস ফ্রিতে লড়ি, তাহলে ওই বার কাউন্সিলে আমার নামে গাধা পোষা হবে, গাধা। ছাড়ো, এসো আমরা বরং আমাদের গল্পটাতেই ফিরে যাই। এই ভালো ম্যাডাম, কথায় বলে এই যে ছোটবেলা থেকে শুনেছি ছেঁড়া কাঁথায় শুয়ে রাজপ্রাসাদের স্বপ্ন দেখা, আমাদের কাছে এটা গল্পটা অনেকটা ওইরকম। আচ্ছা ম্যাডাম, ওরা কি ওই ভবঘুরেদের মতন হানিমুন করতে বেরিয়ে পড়েছিল? জানি না, জানবার আগ্রহও নেই। দেখো চাকলাদার, এরা গৌতম বুদ্ধের মতো সত্যকে আবিষ্কার করতে রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় নেমে আসবে না। এরা হলো ট্রেনের কামরা থেকে গ্রাম দেখে কবি হয়ে যায়। কিন্তু যেটি সত্যি সত্যি বর্ষা মুখর দিনে গ্রামের প্যাচ প্যাচে কাদায় নিজেদের আবিষ্কার করে, ঠিক তখনই এদের মাঝখান থেকে কবিতা ভ্যানিশ হয়ে যায়। Let them go. এসো, আমরা আবার চেয়ারটা অদল বদল করে দিই। সেটাই ভালো। এবারে গল্পের দৃশ্যটা এরকম। বিয়ের পর বেশ কিছুদিন কেটে গেছে, চাকরিতে সুকান্তের উন্নতিও হয়েছে। সেদিন বিকেল বেলা অর্চনা শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরল। আজ মনে হয় একটু আগেই চলে এলে বৌদি। কি হয়েছে বৌদি? কি হয়েছে? তোমার খুব শরীর খারাপ? আজ তোমায় আমি সকালে বারণ করেছিলাম অফিস যাওয়ার দরকার নেই, শুনলে না তুমি? ছুটি পাওয়া যাবে না রে, তাছাড়া শরীর খারাপের অজুহাত দেখিয়ে কামাই করা যাবে না। রমা, এই শোন না, তুই আমার ব্যাগের থেকে একটা পেন কিলার দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। অজুহাত কেন বলছো বৌদি? তাছাড়া বেশ কিছুদিন ধরে দেখছি তুমি মানে তোমার শরীরে ঠিক আগের মতো নেই। এই দাদাবাবুকে ফোন করেছিলে? ডাক্তার কল করবো? এই না না, সুকান্তকে ডাকার কোনো দরকার নেই। তাছাড়া কেন বুঝতে পারছিস না? আমাদের অফিস থেকে 10 জনকে ছাঁটাই করে দিয়েছে রে। 10 জনের কাজ এখন একজনকেই করতে হয়। তাই বলে তোমার এই অবস্থায়, মানে মেয়েদের এই অবস্থায়, না না, ছুটি পাওয়া যাবে না রে। মেটারনিটি লিভ আগের যুগে চলে, এখন সিক লিভ দিলেই অফিস থেকে বরখাস্ত করে দেবে। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হয়ে বসো, আমি ডাক্তার কল করছি। না না, দরকার হবে না, সুকান্ত এক্ষুনি চলে আসবে। ওকে ফোন করেছি। তুই আমার জন্য কফি নিয়ে আয়। হ্যাঁ, আচ্ছা হুররে হুররে ইউরেকা! অর্চনা, অর্চনা, I have got a little star in my hand. Oh my sweet, sweet and sweet darling. লাগছে আমার, লাগছে? লাগছে। কি হয়েছে my darling? কোথায় লাগছে? কেন লাগছে? হ্যাঁ? যন্ত্রণা করছে, পেটে লাগছে, পেটে মনে হচ্ছে আমার পেটটা ফেটে যাবে। সেই কেন? তুমি তো আগে কখনো আমাকে বলনি। এই কবে থেকে এরকম অবস্থা হয়েছে? আমি ডাক্তার কল করবো? না না, এই তো মাত্র পেন কিলার খেলাম। এই অবস্থায় পেন কিলার? তোমাকে না কতবার বারণ করেছি ডাক্তার না দেখিয়ে কোনো ওষুধ খাবে না। এই, বসো বসো বসো, রেস্ট নাও। তাছাড়া এই অবস্থায় তুমি অফিস যাচ্ছ কেন? ছুটি না দিলে চাকরি ছেড়ে দাও। ওসব কথা বাদ। এই যে ইউরেকা ইউরেকা করে এলে
সেটাই তো বলবার জন্য তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়লাম। প্রমোশন পেয়েছি অর্চনা, প্রমোশন পেয়েছি। এই দেখো এটা, আমাকে কয়েকদিনের মধ্যে মরিশাস চলে যেতে হবে, ওখানেই আমাকে পোস্টিং দিয়েছে। তবে প্রমোশনের কারণটা মুখ্য নয়। আমি তো তোমার সাথে মরিশাস যেতে পারবো না, কেন? আমার চাকরি আছে। ছেড়ে দেবে? কি দরকার তোমার যা চাকরি? আমি যা রোজগার করি সেটা কি এনাফ নয়? তাহলে তো তোমার হংকং যাওয়ার ট্যুরটাও ফাইনাল হয়ে যাবার কথা। সুখবর তো সেটা। বিয়ের পর আমরা যে কোথাও হানিমুন করতে যাইনি, আমার বড় সাহেব সেটা জানতেন, আর সেই জন্য তিনি আমাদের দুজনের জন্য 10 দিনের একটা প্যাকেজ করে প্লেনের টিকিট কেটে দিয়েছেন। মরিশাসে জয়েন করবার আগে এটা আমাদের কোম্পানির একটা বোনাস বলতে পারি। বাথরুম থেকে ফিরে এসে আমি আরো অনেক কথা বলছি। আমি এখন কি করবো? সুকান্তকে কি সব কথা খুলে বলবো? এই চিন্তার কথাগুলো কি আমার বলা উচিত? না না, ও যদি আমাকে ভুল বোঝে, এখন আমি কি করবো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি করবো? A little guest is coming. Yes? Yes, guest. You know, এলভিউতে তোমাকে যে ডক্টর দেখিয়েছিলাম সেই ডক্টরের রিপোর্ট। এবার আর মিসক্যারেজ হচ্ছে না। এবার তুমি স্বাভাবিকভাবে মা হতে চলেছো, আর আমিও বাবা হতে যাচ্ছি। কি হলো? আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না? আরে বাবা, এরা যা তা ডক্টর নয়, এদের রিপোর্ট ভুল হতে পারে না। এই অর্জুন, তোমার কি এরকম আপসেট লাগছে কেন বলো তো? এই দেখো আমার দিকে তাকিয়ে, রীতিমতো শিহরণ জেগে উঠছে আমার মধ্যে। একটা রক্ত মাংস মানুষের জন্মদাতা হব আমি। এর যে কি ফিলিংস কাউকে বোঝানো যায় না, কাউকে বোঝানো যায় না। অর্জুন, তুমি মুখ ঘুরিয়ে থাকলে কেন? তোমার তো আনন্দ হওয়া উচিত। আমি কিন্তু ভাবতে শুরু করে দিয়েছি আমাদের সন্তানের জন্মের যাকে বলে প্রি বার্থডে পার্টি ডেকে ফেলবো কিনা। সুকান্ত! বলো বলো বলো, এই সময় কি তুমি বাপের বাড়ি যেতে চাও? কবে যাবে বলো, আমি সব ব্যবস্থা করে দেবো। সুকান্ত, I want to say, বলো না, কি বলবে? আমি কাল নার্সিং হোমে ভর্তি হতে চাই। কি? না, কালকে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। যদি তুমি এ বাড়িতে থাকতে চাও তাহলে 24 ঘন্টা তোমার জন্য একটা আয়ের ব্যবস্থা করে দিতে পারি। যদি বলো ভালো নার্স রেখে দিতে পারি। এসব কোনো কিছুর আমার দরকার হবে না। জানি তুমি কি বলতে চাইছো। হ্যাঁ, আমি জানি তুমি কি বলতে চাইছো। এর আগে কয়েকবার মিসক্যারেজ হয়েছে বলে তো। আরে বাবা, ডক্টর চ্যাটার্জি তো বলেছে এবার সেটা হবে না। তাহলে ইন্দ্রজিৎ রায় অন্য কথা বলছে কেন? কোন ইন্দ্রজিৎ রায়? তোমার সেই পুরনো বন্ধু, কলকাতার বুকে যান নামি নার্সিং হোম, তোমাকে বিয়ে করতে চেয়েছিল। এসব কথা বাদ দিলেও না, ইন্দ্রজিৎ রায় কোনো হেরাফেরা ডক্টর নয়। যদি বলি লোকটা তোমাকে মিসগাইড করছে। এই কি বলতে চাইছো তুমি? ব্যর্থ প্রেমিকরা এরকমটাই তো করে। তোমাকে বলা হয়নি সুকান্ত? কি? ডক্টর ইন্দ্রজিৎ রায়ের সাথে মানে ওর রেফারেন্স। আমি আরো অনেক গাইনো ডক্টরের সাথে তাই? আর সবার বক্তব্যই তাই। কাল আমি সিদ্ধান্ত নিয়েছি যে কাল আমি নার্সিং হোমে ভর্তি হবই, ডিউ টু অ্যাবর্শন। তোমার কি মাথা খারাপ হলো? কোনো ডাক্তার রাজি হবে না? রিস্ক ফ্যাক্টর রয়েছে। তাছাড়া তুমি কেন বুঝতে পারছো না তোমার ইন্দ্রজিৎ রায় তোমার বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে? আমি এত শত কিছু বুঝি না। আমি ঠিক বুঝতে পারছি সন্তানের মা বাবা
কি আছে তুমি 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 শান্ত হয়ে বসো। তুমি শান্ত হয়ে বসো। বাবা 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 আমার 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 কথাগুলো ইন্দ্রজিৎ রায়ের কথায় বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। যদি বলি এতদিন পর আমি ঠিক বুঝতে পেরেছি কি? যে একটা সুস্থ স্বাভাবিক সন্তান মা হবার কোনো ক্ষমতাই আমার নেই। আমার কাছে এমন সব প্রমাণ আছে যে প্রমাণ? কিসের প্রমাণ? কে দিল সেই প্রমাণ? কথা বলো। উত্তর দাও পারছো না? আমাকে আমার কাছ থেকে যারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদের তাদের কথায় নাচবার কোনো দরকার নেই। তাছাড়া তাছাড়া তুমি তুমি কেন নিজেকে জটিল করে তুলছো? বলো বলো অর্চনা। সুকান্ত! খুব ধুরত্তা, ঠান্ডা মাথায় খুব। খুন? কে কে খুন হলো? আমরা একজন খুনি মায়ের ঘরে বসে আছি। এটা আমাদের পেশার ব্যাপার চাকলাদার। শুধুমাত্র পেশার জন্য নীতি নৈতিকতা বর্জন করতে হবে ম্যাডাম। চাকলাদার, জীবনটা ফুল বাগানের মতো নয় হে, বরং বরং বলতে পারো নৈরাশ্যের ভাগান। কোটি কোটি ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে জীবনটাকে বয়ে নিয়ে যেতে হয়। তাছাড়া কে খুনি কে চোর এসব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের নেই। তোমার এখনো আক্কেল দাঁত গজায়, কতগুলো ওল্ড ভ্যালুস নিয়ে বসে আছো। আমি যদি শুনতাম আমার বাবা কিংবা মা আমার জন্মাবার আগে আমাকে মেরে ফেলার চেষ্টা করছিল, তাহলে নিশ্চয়ই তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস থাকতো না। তাছাড়া তাছাড়া আমি স্বীকার করে নিচ্ছি, দেশের নারীর যে ছবিটা আমার মধ্যে জ্বলজ্বল করে উঠছে তার সঙ্গে এই মহিলাকে আমি মেলাতে পারছি না। সাধারণত ছেলেরাই মেয়েদের বাধ্য করে অ্যাবর্শন করতে, কিন্তু কিন্তু এখানে তো দেখছি উল্টো। আমার শরীর খারাপ লাগছে ম্যাডাম, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। বসো বসো চাকলাদার, বসো। আমরা একসাথে বাড়িতে ফিরবো। আমার ট্যাক্সি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আর আমাদের কাজটা তো এখনো শেষ হয়নি। তাছাড়া অ্যাবর্শন তো হয়নি। অর্চনা সেন মা হয়েছে। মা হয়েছিলেন? হ্যাঁ, এতটুকুতেই তোমার মাথা গরম হয়ে ওঠে? আচ্ছা, কেন বুঝতে পারলে না যে মায়ের কোলে সন্তান এসেছিল? ওই যে বাবান, ওই বাবানই তো এদের সন্তান। তাই? গল্পটা আমাকে শেষ করতে দাও। যেখানে শেষ করেছে, মানে অর্চনা সেন মা হবেন কি হবেন না, ওই রকম একটা সময় থেকে বছর দুয়েক কি তার বেশি কেটে গেছে। অবছর সুকান্তকে চাকরি সূত্রে বাইরে বাইরেই থাকতে হয়েছে। আজ হংকং, তো কাল মরিশাস, তো পরশু ব্যাংকক। বৌদি, বৌদি, দাদাবাবু এসেছে। বল আমি বাড়িতে নেই। কিন্তু আমি তো বলেছিলাম তুমি বাড়িতে আছো। আমিও জানতাম তুমি বাড়িতেই আছো। তুই কি মনে করি এতদিন পর আমাদের তো আর একসাথে থাকা চলে না। আই কান্ট লিভ উইথ হিম। তার আগে আমাকে কয়েকটি কথা জানতে হবে। না না, আমি তোমার কাছ থেকে কোনো খরপোশ দাবি করছি। জাস্ট আইনত আমাদের সেপারেশনটা হওয়া দরকার। আমি মুক্তি চাই। So what the hell you want? বললাম তো
I want to get out of this hell. But remember that, বাবানকে আমি ছাড়বো না। So strange. তাকে তো তুমি পৃথিবীতে আনতেই চাও। এখন আদিক্ষা দেখো। আমিও বলছি যে আমিও বাবানকে ছাড়বো না। বাবানের পরিবর্তে টেক এনিথিং ইউ ওয়ান্ট। তাছাড়া আমি খুব ভালো করেই জানি যে বাবান তোমার কাছে থাকলে বাঁচবে না। ও তাই নাকি? ইয়েস। তাহলে বাবানের জন্মের সময় কোথায় ছিলে তুমি? লাস্ট 3 ইয়ার্স আমাদের কোনো কথা তোমার মনে পড়েনি? তাছাড়া বাবা তো তোমাকে চেনেই না। এতগুলো বছর উনি হংকং, দুবাই, মরিশাস ঘুরে এসে আমাকে হুমকি দিতে এসেছে এই অর্চনা থেকে। জাস্ট এ মিনিট। আমি স্বীকার করছি যে সে সময় আমার চলে যাওয়াটা ভুল হয়েছে, বাট চাকরি বাঁচানোর জন্য আমাকে চলে যেতে হয়েছে। কুমার এবং বাবানের জন্য আমাকে অনেক অনেক টাকা রোজগার করতে হবে। was not a great mistake. তাছাড়া তুমি অ্যাবর্শন করবে বলে রিসিভ পেয়েছিলে, হ্যাঁ? আমি জানতাম তোমাকে আমি বোঝাতে পারবো। তাছাড়া আমি ওখান থেকে তোমাকে ফোন করেছি, তোমাদের কথা জানতে চেয়েছি। এই তুমি ফোন ধরোনি। অন্যদের মুখ থেকে বাবানের জন্মের কথা আমাকে জানতে হয়েছিল, কিন্তু তারা কেউ বলতে পারেনি বাবার কেমন আছে, কোথায় আছে। অর্চনা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি এক সঙ্গে থাকতে চাই। তুমি এই সমস্ত কথা বলে আমাকে দুর্বল করতে পারবে না। I have disconnected from you. আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমাদের ভালোবাসা, আমাদের বিয়ে হওয়া, আমাদের দেখা হওয়া, এগুলো সবকিছু আমার কাছে এখন না দুঃস্বপ্নের মতো তাড়া করছে। অর্চনা, প্লিজ লিভ মি অ্যালোন। সুকান্ত, কোর্টে আমাদের দেখা হবে। ইন্দ্রজিৎ, তুমি তোমাকে এক্ষুনি আমার সঙ্গে আসতে হবে। কোথায়? আমার নার্সিং হোমে। এখানে তোমার ছেলে রয়েছে। এই কথাটা তুমি একবারও আমাকে বললে না কেন অর্চনা? কেন আমার ছেলে একটা সাধারণ নার্সিং হোমে থাকবে? কারণ বাবানের জন্ম সেখানেই হয়েছিল, আর তাকে এই পৃথিবীতে আনবার জন্য এই ইন্দ্রজিৎ তার জীবন পণ করেছে। বাবার কি অসুস্থ? কি হয়েছে তার? কিন্তু জন্মের পর থেকেই অসুস্থ। কেন? কি অসুখটা? এসব কথা জেনে তোমার কোনো লাভ নেই। নিজের ছেলের ভালো মন্দ জানবার অধিকার আমার আছে। Oh, really? যদি বলি বাবা তোমার ছেলেই না। অর্চনা, তবে কার ছেলে? এখন এসব কথা থাক অর্চনা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি নিজেই এসেছি তোমাকে নিয়ে। আমিও যাবো তোমাদের সঙ্গে। না, তোমার কোনো অধিকার নেই। সব অধিকার কি তুমি এই লোকটাকেই দিয়েছো? সুকান্ত, তুমি এখন যেতে পারো। এক মিনিট অর্চনা। বন্ধুবাবু, আপনি কি জানেন কেন অর্চনা এই বাচ্চাটার জন্ম দিতে চাইনি? কি আমার শারীরিক অসুবিধা ছিল যে বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছিল? আমি অনেক বড় বড় গাইনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে বলেছিলাম সুস্থ সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা অর্চনার নেই। এসব আমি বিশ্বাস করি না। অর্চনাকে আমিও বেলভিউতে দেখিয়েছিলাম। ঠিক, আপনি বিদেশ চলে যাওয়ার পরে কৌতূহল বশত সেই সব ডাক্তারবাবুদের সঙ্গে আমিও মিট করেছিলাম। তারাও কিন্তু আমার কথার সঙ্গে একমত। তার অনেক পরে আমি যখন বুঝতে পারলাম অর্চনার আর 5টা নারীর মতো অর্চনারও মা হওয়ার অদম্য ইচ্ছে, তখন আমি আমার নার্সিং হোমে রেখে ওকে মা হতে সাহায্য করেছিলাম। জানেন যুগান্ত, আপনার সন্তান না 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 না, ওকে তুমি কিচ্ছু বলবে না। ওর কোনো কথা জানার অধিকার নেই। ও আমাকে নষ্ট করেছে, আমাকে কলঙ্কিত করেছে। কি আশ্চর্য! আমি তো কিছুই বুঝতে পারছি না। এ তো দেখছি অপরাধীর শাস্তি হইয়া গেল, অথচ সে কিছুই বুঝিল না যে তাহার কি অপরাধ। নাটকটা বেশ জমে উঠেছে। কি বলো চাকলাদার? থিয়েটারের ভাষায় যাকে বলে ড্রামাটিক ক্রাইসিস পয়েন্ট করে
ক্লাইম্যাক্সের পারদ চড়তে চড়তে একেবারে অ্যান্টি ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। পাচ্ছে সর্বনাশ! এত বাড়াবাড়ি হলো কেন বলো তো? বাড়ি থেকে কি খেয়ে বেরিয়েছিলে? তোমার তো মনে হচ্ছে বায়ুর ঊর্ধ্বগতি। এবার এবার আমাকে যেতেই হবে ম্যাডাম। আরে এভাবে বেরিয়ে গেলে ম্যাডাম কি ভাববে? কে কি ভাববে তাতে আমার কিছু আসে যায় না ম্যাডাম। কি বুঝতে পারছেন না? এটা কেউ সুস্থ নন। আপনাকে অনুরোধ করছি ম্যাডাম, আপনি কেসটা ছেড়ে দিন। এভাবে কেস ছাড়তে ছাড়তে কোথায় গিয়ে পৌঁছবো চাকলাদার? খাবো কি? সংসার চলবে কিভাবে? কিন্তু ম্যাডাম বুঝতে পারছেন না, অর্চনা ম্যাডাম আর সুকান্ত বাবু একটা নিষ্পাপ বাচ্চাকে নিয়ে কুৎসিত লড়াই লড়ছে। আরে লড়ছে লড়ুক, তা দিয়ে আমাদের কি? একটা কথা জানবে চাকলাদার, দেশ বা সমাজটা যদি ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত একটা সুন্দর পৃথিবী হয়ে যায়, তাহলে ডাক্তারদের আর রোজগার করে খেতে হবে না। ঠিক একই ভাবে দেশ বা সমাজ থেকে যদি যাবতীয় ক্রাইম মুছে যায়, তাহলে আমাদের কি দশা হবে একবার ভেবে দেখেছো? একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, বাচ্চার জন্ম দিতে গিয়ে অর্চনা ম্যাডাম বেঁকে বসেছিল কেন? এই দেখো, ওসব জেনে আমাদের কাজ নেই। আমরা যে কারণে এখানে এসেছি, অর্থাৎ এদের মাঝে মিউচুয়াল সেপারেশন দিয়ে চিরস্থায়ী বিচ্ছেদ করিয়ে দেওয়া। এবং সেটা করতে হবে আইনসম্মতভাবে। কিন্তু ডাক্তার ইন্দ্রজিৎ বাবুর ভূমিকাটাও তো এখানে স্পষ্ট হলো না। এদের দাম্পত্য জীবনের মাঝখানে ডাক্তার বাবুর ভূমিকাটা কি? সত্যি জানতে চাও? আপনাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার তেমন আশা নেই। আমি আসলে বলতে চাইছিলাম বাবানকে, মানে আপনার সন্তানকে নিয়ে অগ্রাঝাটি আইন আদালত না করে আপনি দিয়ে দিলেই তো পারে। হচ্ছে কি চাকলাদার, তুমি কেন ওনাদের ব্যক্তিগত বিষয়ে পারিবারিক ঢুকে পড়ছো? সুলেমানের গল্পে দ্বিতীয় মায়ের থেকেও এই মহিলাকে আরো বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। এই মহিলা কোর্টের অর্ডারে যদি বাবানকে পেয়ে যায়, তাহলে গ্যারেন্টি দিয়ে বলছি বাবান আর বাঁচবে না। দারুণ হয়েছে, একেবারে নাটক চাকলাদার বাবু। আমি যদি বাবানকে আপনার হাতে তুলে দিই, পারবেন তো তাকে গ্রহণ করতে? না না ম্যাডাম, এসবের মাঝে আমরা ঢুকবো না, আমাদের ঢুকতে নেই। তাছাড়া চাকলাদারের বয়স তো খুব কম, তাই ও যেভাবে ইমোশনালি রিঅ্যাক্ট করে ফেলেছে, সেটাকে আমি সাপোর্ট করছি। এই যে ইন্দ্রজিৎদা, আমি তোমার কথাই ভাবছিলাম। শোনো ইন্দ্রজিৎদা, চাকলাদার বাবু কি বলছে, আমরা নাকি বাবানের যত্ন নিতে পারছি না। আরে আমাদের হাতে পড়ে নাকি বাবা একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর আমি নাকি চরিত্রহীনা। আর ওই বাচ্চাটা নাকি আমাদের অবৈধ সম্পর্কের ফসল। ঠিকই তো বলেছে, বাইরের লোকগুলো তো এটাই জানবে। বাচ্চাটাকে দেখতে চান? বাচ্চাটা যদি মনে হয় যে আমাদের কাছে সেফ নয়, আপনি বাচ্চাটাকে নিয়েও যেতে পারেন। কিন্তু তার আগে আপনাকে জানতে হবে কেন অর্চনা বাচ্চাটার জন্ম দিতে চাইছিল না। তুমি থামবে ইন্দ্রজিৎদা? আমাকে থামিয়ে রাখলে কি বাজারে পৃথিবী থেকে কি থামানো সম্ভব? এই যে মানুষের দিকভ্রান্ত হয়ে ছুটে চলা, সীমাহীন গতি অর্জন করার একটা অদম্য ইচ্ছে, সবাইকে পেছনে ফেলে পিরামিডের শীর্ষে আমাকে উঠতেই হবে, সূর্যকে স্বীকার করে ভূমণ্ডলের অধীশ্বর আমাকে হতেই হবে। এইসব কনসেপ্ট মানব সমাজকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এই কথাটা কি তুমি বুঝতে পারছো না অর্চনা? আচ্ছা, আপনার এসব কথার সঙ্গে অর্চনা দেবী আর সুকান্ত বাবুর গল্পের সম্পর্কটা কোথায়? আছে। অর্চনা আমার বহুদিনের পুরনো বন্ধু। ওদের বিয়ের পরও আমাদের বন্ধুত্বের কোন রকম শান্তি হয়নি। ডাক্তার হিসাবে অর্চনা আমাকে সবচেয়ে বেশি নির্ভর করত।
আর সেই কারণে প্রথম যেদিনও গর্ভবতী হয় এবং মিসক্যারেজ হয় তখন আমার কাছেও দৌড়ে এসেছিল। আমি ওর সেই সময় আমার ভেতরে একটা শিহরণ জেগে গিয়েছে। 3-4 বার মিসক্যারেজ হয়ে যাওয়ার পর আমি ওর হাজবেন্ড মানে সুকান্ত বাবু বারবার টেস্ট করেছিলাম। আর তারপরে আমি ওকে বলেছিলাম, তুমি কোনোদিনও সুস্থ সন্তানের মা হতে পারবে না। রক্ত পরীক্ষা করে কি জানতে পেরেছিলেন আপনি? অতীতে বহু রাজা মহারাজা এবং জমিদারদের সীমাহীন ব্যভিচার আর লম্পটের কারণে তাদের শরীরে এক ধরনের এই কারণে তারা সুস্থ সন্তানের পিতা হতে পারে না। এসব আপনি কি বলছেন? সুকান্ত বাবু ব্যভিচারী? আমাদের আজকের দিনের গল্পের এই প্রশ্ন এবং তার উত্তর কাউকে বিশ্বাস করানো যাবে না। আর বাইরে থেকে দেখতে সুকান্ত বাবু ব্যভিচারী নন, সুস্থ সরল, কিন্তু তিনি যে কোম্পানিতে চাকরি করতেন সাধারণ সেলস ম্যানেজার হয়ে ঢুকে অনেক ওপরের দিকে উঠে যাওয়ার সিটে দাঁড়িয়ে তাকে এমন সব কাজ করতে হতো যে সরল মনে আমরা সেগুলো বিশ্বাস করতে পারি না। প্রোডাক্টের সেল বাড়াতে গিয়ে তাকে এমন সব কাজ করতে হতো, এইসব বিজনেস শর্ত মানতে গেলে তাকে দেশে বিদেশে ঘুরতে গেলে সেখানে তো আর নিছক ব্রহ্মচারী হয়ে থাকা যায় না। বাণিজ্যের শর্ত মানতে গেলে 5 স্টার 7 স্টার হোটেলে পার্টি দিতে হয়, আবার অন্যদের পার্টিতে অ্যাটেন্ড করতেও হয়। আর ঠিক সেখানেই পেতে রাখা ফাঁদে নিজের অজান্তে বিষকন্যাদের বিষ তাদের শরীরে ঢুকে যায়। গনোরিয়া, হাজারো ভয়ঙ্কর হয়ে উঠছে। সাধারণভাবে এগুলো আমরা ঠিক সাধারণ চোখে আমরা বুঝতে পারি না। উচ্চকাঙ্ক্ষী পুরুষরা এগুলো বিশেষ সেরকমই একটি বিষ যার নাম কাপোসি সার্কোমা ওনার ব্লাড থেকে। এ কি বলছেন আপনি? এ তো ভয়ঙ্কর। এসব কথা থাক। চাকরাদার বাবু তখন কি জানি বলছিলেন, আমরা আমাদের পার্সোনাল ইগো ইত্যাদি নিয়ে ঝগড়া। বাবাদের জন্য একটা সুন্দর পৃথিবীর গড়বার কথা আমরা ভুলে গেছি। চাকরাদার বাবু, আপনার সমস্ত অভিযোগ আমি মাথা পেতে একটা কাজ করি, আমি যদি বাবানকে আপনার হাতে তুলে দিই, পারবেন তো? পারবেন তো তাকে বাঁচাতে? নিশ্চয়ই পারবো। ইনফ্যাক্ট এই কথাটাই আমি আপনাকে বলতে চাইছিলাম। কি হলো কি চাকলাদা? তোমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেল নাকি? এরকম পাগলামি তুমি করো না। পাগলদের সংখ্যা কমে গেছে ম্যাডাম। আমাদের চারিদিকে হিসেবি মানুষের সংখ্যা বাড়তে বাড়তে যা কাজ হচ্ছে সবটাই বেহিসেবি। শৃঙ্খলার বদলে শৃঙ্খলের রাজত্ব চলছে। চক্রধারবাবু, আপনি বাচ্চা না আপনার বাচ্চাটার কোনো ছবি না দেখি, বাচ্চাটা সম্পর্কে কোনো কিছুই কি জানেন না? আসলে সুযোগ হয়। আপনারা যার কেসটা লড়তে এসেছেন সেটা তো এই বাচ্চাটাকে কেন্দ্র করে। মানে আমি এতটা ডিটেইলসে ঢোকার কথা ঠিক ভাবিনি। ভাবাটা উচিত ছিল। ঠিক আছে অর্চনা, তুমি তোমার ছেলেকে এখানে ডেকে নিয়ে এসো। কি হচ্ছে কি ইন্দ্রজিৎদা? অর্চনা, তুমি তো জানো আমি নাটকের লোক নই। নাটকে বানা আমি একদম পছন্দ করি না। আমি তো বিজ্ঞান কর্মী। ব্যাপারটা কিন্তু খুব নাটকীয় হয়ে যাচ্ছে ইন্দ্রজিৎদা। আমাকে বলো বাচ্চাটাকে এখানে নিয়ে আসতে। না না মামা, মামা, বাচ্চাটাকে এখানে নিয়ে আয়। মামা, মামা, বাচ্চাটাকে এখানে নিয়ে আয়। ওকে না না, ওকে এখানে না না, ওকে নিয়ে নাও না, নিয়ে নাও না, ওকে নিয়ে নাও না। এই যে বাবা।
দেখুন বাচ্চাটাকে মানুষ করতে পারবেন কিনা। এমনও মানুষের সন্তান হয় নাকি? তাল গোল পাকানো বাবানরা জন্ম নেবে আজকের এই পৃথিবীতে। এটাই হলো সুকান্ত অর্চনা দাম্পত্য জীবনের জটিল রীতি। নিজের মাঝখানে এই বিপন্ন সেতুটা কারা তৈরি করলো, এর উত্তর খুঁজে বের করতে হবে না? আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমি আপনাকে ভুল বুঝেছি। সেটাই তো স্বাভাবিক। আমিও একটা সময় পর্যন্ত সুকান্তকে ভুল বুঝেছিলাম। এখন বুঝতে পারছি সুকান্তের মতো, বাবানের মতো, আমার মতো আমার সুকান্ত একটা কুৎসিত বিপজ্জনক ব্যবস্থার শিকার। তুমি ঠিকই বলেছ অর্চনা। সুকান্ত আজও জানে না ব্যক্তিগত উচ্চাসা চরিতার্থ করবার জন্য নিজের শরীরে বয়ে নিয়ে চলেছে ভয়ঙ্কর ভাইরাস। আমাদের এই পৃথিবীতে বাবানদের কোনো জায়গা নেই, কিন্তু